ওকে। সো আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা হলো সাইবার সিকিউরিটিটা আসলে দরকার কি আমাদের রিয়েল লাইফে। সাইবার সিকিউরিটি জিনিসটা বলতে আমরা আসলে কি বুঝাই, এটা কিভাবে আসলে আমাদের রিয়েল লাইফে বা আমাদের এই ডিজিটাল যে ট্রান্সফরমেশন হচ্ছে এটাতে সে কিভাবে ভূমিকা রাখতে পারবে, কিভাবে আমাদের রেগুলার ডে টু ডে লাইফে এটার ইম্প্যাক্ট থাকে, এই রিলেটেড আমরা কিছু টুকিটাকি জিনিস আলোচনা করব। সো এর বাইরে আমরা যেটা করব যে কমন কিছু সাইবার অ্যাটাক নিয়ে আলোচনা করব, যেগুলো হয়তো বা আমরা কন্টিনিউয়াসলি কম বেশি সবাই রেগুলার কোনো না কোনো অ্যাটাকের শিকার হচ্ছি বা সামনে হয়তো পসিবিলিটি আছে শিকার হওয়ার। সো এগুলোর এগেনস্টে আমরা কিভাবে একটা সিঙ্গেল প্রোটেকশন বা সিম্পল কিছু মেকানিজম নিতে পারি, যাতে আমরা এই ধরনের অ্যাটাক থেকে একটা প্রাইমারি লেভেলের ডিফেন্স মেকানিজম তৈরি করতে পারি। এই রেলেভেন্ট আমরা কিছু আলোচনা করব। সো ফার্স্ট অফ অল আমাদের আসলে যে জিনিসটা বোঝা দরকার সেটা হলো সাইবার সিকিউরিটিটা আসলে বলতে কি বুঝাচ্ছি বা এটার আসলে পরিধিটা কতটুকু। সো নর্মালি এখন কি হয়, আমরা যে কোনো জার্নি বলি, আমাদের স্কুল কলেজ থেকে শুরু করে আমরা যদি কোনো ট্রানজেকশনাল ডিটেলসে যাই, কোনো জায়গায় ট্রানজেকশন করতে চাই, অথবা দেখা যাচ্ছে যে আমরা যদি কোথাও খাওয়া দাওয়া করতে চাই, রেস্টুরেন্টে যাই, মোস্ট অফ দা জায়গায় কিন্তু আমরা এখন ডিজিটালি নিজেদেরকে অনেক বেশি ইনভলভ করছি, রাইট? আমি বাংলাদেশের পার্সপেক্টিভে বলছি। সো কি হয় যে আমরা এখন স্কুল কলেজে কিন্তু অনেক অনলাইন ক্লাস হচ্ছে। তো দেখা যায় তাদের আবার কিছু অনলাইন লার্নিং পোর্টাল থাকে, সেখানে আমরা লগ ইন করতেছি আমাদের ইনফরমেশন দিয়ে। আমরা যদি ব্যাংকে অ্যাকাউন্ট করি তাহলে কি করতেছি, আমাদের ইনফরমেশন গুলো শেয়ার করতেছি, রাইট? যেগুলো কি এনআইডি নাম্বার হতে পারে, আমার মোবাইল নাম্বার হতে পারে, বা এরকম আরো কিছু ডিটেল। সো যেটা হবে যে এই ডিটেলস গুলো যদি আমরা শেয়ার করি, তার মানে এই ডিটেলস গুলো ডেফিনেটলি একটা ভ্যালু আছে। যদি কোনো কারণে এই ডিটেলস গুলো কেউ চুরি করে ফেলে বা মিস ইউজ করে ফেলে, ডেফিনেটলি আমার পার্সোনাল যে পরিধিটা আছে এটাকে সে হ্যাম্পার করবে, রাইট? সো সাইবার সিকিউরিটিটা বেসিক্যালি এই ডিজিটাল যত ফুটপ্রিন্ট আছে, আমরা যেখানে যেখানে ডিজিটালি ইনভলভ, সেটা হতে পারে আমাদের পার্সোনাল ইনফরমেশন দিয়ে, মোবাইল নাম্বার, এনআইডি নাম্বার, অথবা হতে পারে আমরা সেখানে কোনো কারণে কোনো আহ, কি বলবো রিল বানাচ্ছি, আমরা ফেসবুক চালাচ্ছি, সো এখানেও কিন্তু আমাদের পার্সোনাল ডিটেলস গুলো থাকে। সো এই রকম ডিজিটাল যত ডিটেলস আছে সেগুলোকে কি কিভাবে লোকজন বা অ্যাজ এ অ্যাটাকার বলতে পারি, অথবা বলতে পারি যদি খারাপ ইন্টেনশন আলো কোনো পার্সন কিভাবে এটাকে এক্সপ্লয়েট করতে পারে, কিভাবে এটাকে মিস ইউজ করতে পারে, এটা নিয়ে আলোচনা করাটা হচ্ছে আমাদের এই সাইবার সিকিউরিটি মেইন থিম। তো তাহলে যদি আমরা বলি আসলে সাইবার সিকিউরিটিটা আমাদেরকে কিভাবে হেল্প করে, তাহলে এটা হলো যে আমাদেরকে প্রথমে আগে আইডেন্টিফাই করতে হেল্প করে যে আমাদের আসলে কি কি লুপহোলস আছে রেগুলার ডে টু ডে লাইফে। যেরকম যদি আমরা বলি যে আমি আমার এনআইডি নাম্বার বা পার্সোনাল ডিটেলস একটা ব্যাংকের কাছে শেয়ার করছি, এবার ব্যাংকের যথেষ্ট প্রোটেকশন নেওয়া নাই, সে কারণে কি হচ্ছে, এই ডিটেলস গুলো সে কোনোভাবে অন্য কারোর কাছে চুরি করে মানে অন্য কারোর কাছে এটা এক্সপোজ হয়ে যাচ্ছে, right? সে হচ্ছে ম্যালিশিয়াস ইন্টেন্ট নিয়ে থাকে, সে আমার ক্ষতি করতে চায়। তাহলে কি হবে, আমার এই জিনিসগুলো এক্সপোজ হয়ে যাবে, আমার পার্সোনাল লাইফে হ্যাম্পার হবে। হয়তোবা দেখা যাবে আমার কোনো ইকোনমিক্যাল লসও হইতে পারে, যে আমার ইনফরমেশন দিয়ে সে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিচ্ছে। সো এইরকম ইস্যুগুলো যাতে না ঘটে, এই জিনিসগুলো নিয়ে আসলে সাইবার সিকিউরিটি স্পেসটা কাজ করে। ওকে। সো সাইবার সিকিউরিটির আসলে মেইন থিমটা কি, কেন সাইবার সিকিউরিটিটা দরকার? সো আমাদের ডিজিটাল লাইফের যে কোনো ডাটা বা ডেটা প্রোটেকশনের জন্য আমাদের তিনটা পিলার থাকে। একটাকে আমরা বলি কনফিডেন্সিয়ালিটি, একটাকে আমরা বলি ইন্টিগ্রিটি, আর একটাকে বলি আমরা অ্যাভেলেবিলিটি। সো কনফিডেন্সিয়ালিটি বলতে আমরা কি বুঝাই, যে আমি যে ডাটাগুলোকে শেয়ার করতেছি বা আমি যে ডাটাগুলো ইউজ করতেছি সেগুলো যাতে আমি ছাড়া আমার ডেটা অন্য কেউ দেখতে না পারে। ইন্টিগ্রিটি বলতে আমরা কি বুঝাচ্ছি, যে আমি একটা কাজ করেছি, লেটস সে আমি কোন একটা জায়গা থেকে, কোন একটা এটিএম বুথ থেকে 5,000 টাকা তুলেছি। তো পরবর্তী যাতে অন্য কেউ ক্লেম করতে না পারে যে না আপনি 5,000 না, আপনি 10,000 টাকা তুলছেন, কিংবা আমিও যাতে ক্লেম করতে না পারি যে আমি টাকা তুলিনি। সো এই যে ম্যাটারটা থাকে, এটাকে যাতে কোনোভাবে কন্ট্রোল করা যায় সেটার জন্য থাকে ইন্টিগ্রিটি। আর অ্যাভেলেবিলিটিটা কি, যে আমরা যখন কোনো কাজ করি বা কোনো প্ল্যাটফর্মে যখন অ্যাক্সেস করি, সে প্ল্যাটফর্মটাকে আমরা যখন খুশি তখন যাতে অ্যাক্সেস করতে পারি। লেটস সে যে আমরা ফেসবুক চালাচ্ছি, তো ফেসবুকটাকে আমি যখন খুশি যদি অ্যাক্সেস করতে না পারি, তার মানে তার অ্যাভেলেবিলিটিটা কোনোভাবে ব্রেকডাউন হয়ে গেছে। সো আমাদের এই সাইবার সিকিউরিটি বেসিক্যালি তিনটা পিলারের উপর বেস করে কাজ করে। সো এই তিনটা পিলারের উপর বেস করে কিভাবে কাজ করে, সো সে কি করে কনফিডেন্সিয়ালিটি ব্রেক না হয় সেটার মেকানিজম দেয়। কি কি মেকানিজম হতে পারে, যে আমার ডাটাগুলোকে এমন ভাবে সে স্টোর করবে যাতে ডাটাগুলোকে অরিজিনাল ভ্যালুতে বোঝা না যায়। যেমন
আমার নাম ধরা যায় যে মিস্টার এক্স। তো সেই মিস্টার এক্সটাকে ওখানে এবিসিডি দিয়ে রিপ্লেস করে দিছে। তার মানে কি, কেউ যদি ডাটা পায় আমার, সে কিন্তু দেখতে পাচ্ছে এবিসিডি, কিন্তু আমার অরিজিনাল নাম কিন্তু মিস্টার এক্স। সো আমার পার্সোনাল যে ডাটার কনফিডেন্সিয়ালিটিটা, সেটা কিন্তু বা গোপনীয়তা সেটা কিন্তু রক্ষা পাচ্ছে। ইন্টিগ্রিটির কথা যদি বলি এবার, লেটস সে মিস্টার এক্স আমার, ধরেন আমি কোন একটা পরীক্ষায় 100 নাম্বার পেয়েছি। সো 100 নাম্বারটা আমাকে কোন একটা টিচার দিয়েছে, এবার আমি ওটাকে চেঞ্জ করে 90 করছি। অনেক সময় আমরা ছোটবেলায় করতাম, রাইট? ক্লাস টেস্টে বা কিছু হলে একটু নাম্বার মিশে বা যদি কাছাকাছি কিছু হতো, চেঞ্জ করার ট্রাই করতাম। এটাতে কিন্তু ইন্টিগ্রিটি ব্রেক হয়। সো সাইবার সিকিউরিটি কি করে, এই জিনিসটা যাতে ব্রেক না হয় সেটার এগেনস্টেও কিছু প্যারামিটার দিয়ে দেবে। লাস্টলি কি থাকে, অ্যাভেলেবিলিটি। সো আমি যখন যে কাজটা করতে যাচ্ছি বা যখন যেটা আমার দরকার, সেটা আমি পাচ্ছি কিনা, এই ব্যাপারটাতে এই সাইবার সিকিউরিটির এই পিলারটা আমরা কাজ করাই থাকি। সো সাইবার সিকিউরিটিতে যদি আমরা আসলে ফোকাস করি বা সাইবার সিকিউরিটিতে যদি আমরা কাজ করতে চাই, আমাদের আসলে কি কি জিনিসে ফোকাসড হতে হবে, যে কোন কোন জিনিসটা আমাদের আসলে বেশি জানা দরকার। সো নর্মালি আমরা যখন ডিজিটাল কোনো সিস্টেম ব্যবহার করি, আমরা যদি ফেসবুকের কথা বলি, গুগলের কথা বলি, বা অন্য কোনো চ্যাট মিডিয়ামের কথা বলি, জুমের কথা বলি, বা কোনো ওয়েব অ্যাপ্লিকেশনের কথা বলি, তো সবাই কিন্তু কোনো না কোনো ইন্টারনেটের থ্রুতে কানেক্টেড, রাইট? এটাকে আমরা বলছি নেটওয়ার্ক। তো সাইবার সিকিউরিটির একটা মেজর কম্পোনেন্ট হচ্ছে এই নেটওয়ার্কটাকে কিভাবে সিকিউর করা যায়। নেটওয়ার্কটাকে সিকিউর করা বলতে কি বোঝাই আমরা, যে আমি যে কমিউনিকেশনটা আরেকজনের সাথে করতেছি, লেটস আমি এখন আপনাদের সাথে কমিউনিকেট করতেছি, সো যারা অথরাইজ তারা কিন্তু শুনতে পারতেছে, বাকি লোকজন কিন্তু শুনতে পারতেছে। কেন? কারণ এই আমাদের যে কমিউনিকেশনটা এটা কোনোভাবে সিকিউর করা আছে। সো এই নেটওয়ার্ক সিকিউরিটিটা আমাদের এই কম্পোনেন্ট একটা কি। দেন একটা কম্পোনেন্ট হচ্ছে অ্যাপ্লিকেশন সিকিউরিটি। আমরা যে ওয়েব অ্যাপ্লিকেশন ইউজ করি, মোবাইল অ্যাপ্লিকেশন গুলো ইউজ করি, মোবাইলে যে আমরা ছোট ছোট এপিকে গুলো ইনস্টল করি, বা যদি আইফোন চালান আইওএস যে ইনস্টল করি, এই জিনিসগুলোকে কিভাবে সিকিউর করা যায়। দেন হচ্ছে এন্ড পয়েন্ট সিকিউরিটি। এন্ড পয়েন্ট বলতে কি বোঝাচ্ছে, আমরা যে পার্সোনাল ল্যাপটপটা ইউজ করতেছি, ডেস্কটপ পিসি অথবা যে কোনো মোবাইল ডিভাইস, এগুলোতে কিভাবে সিকিউর করা যায়। লেটসে যে কোনো অ্যান্টিভাইরাস আছে কিনা, এগুলোতে অ্যান্টিভাইরাস না থাকলে সেই অ্যান্টিভাইরাসটাকে কিভাবে কাজ করা যায়। নর্মালি কি হয়, আমরা তো সবাই মোরলেস উইন্ডোজটাই বেশি ইউজ করি, তাই তো? উইন্ডোজের কিন্তু একটা বেসিক অ্যান্টিভাইরাস থাকে, যেটাকে এখন আসলে ইডিআর বলা হয়, সেটা হলো উইন্ডোজ ডিফেন্ডার। সো উইন্ডোজ ডিফেন্ডারটা কি করে, আমাকে একটা বেসিক লেভেল অফ প্রোটেকশন দেয়, যাতে আমার ডিভাইসটাতে কোনো রকমের সাইবার ইনসিডেন্ট বা সাইবার অ্যাটাক হইলে সে ডিটেক্ট করতে পারে বা ব্লক করতে পারে। এরপরে কি হবে, ডেটা সিকিউরিটি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। কারণ ওয়ার্ল্ডের কিন্তু সমস্ত বিজনেস হয় ডেটার থ্রুতে। আমরা যে ফেসবুক ব্রাউজ করি বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া ব্রাউজ করি, তাদের কিন্তু মেইন বিজনেস আমাদের ডেটা, রাইট? কারণ আমরা দেখবেন যে যে ভিডিওটা দেখতেছি বা যেই টপিকস এর উপর আমাদের অ্যাক্টিভিটি বেশি, তারা কিন্তু ওই টপিকস এর উপরে আমাকে কিছু সাজেশন দেয়। এই সাজেশনটা তারা জেনারেট করে কিভাবে? সো তাদের ব্যাক এন্ডে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং এর কিছু অ্যালগোরিদম থাকে, যেগুলো কি করে আমাদের এই ডেটাগুলোকে অ্যানালাইসিস করে আমার জন্য সুইটেবল কোন প্রোডাক্ট হতে পারে বা আমার জন্য সুইটেবল কোন অ্যাডভার্টাইজ হতে পারে, এটা কিন্তু সে আমাকে সাজেস্ট করে। এবং এই ডেটাটা নিয়ে তারা সবাই কাজ করে। এমনকি এরকম অনেক ইভেন্ট শোনা যায় যে বড় বড় কোম্পানিরা এই ডেটাগুলো সেল করে গভর্নমেন্টের কাছে, রাইট? সো কেন সেল করে? কারণ হচ্ছে এই ডেটাগুলো থেকে তারা অ্যানালাইসিস করে বুঝতে পারে নেক্সট ইলেকশনে তাদের চান্সেস কতটুকু, মানুষের আসলে কি need, মানুষ আসলে কি চাচ্ছে। এই সমস্ত ফাইন্যান্স গুলো হয় হচ্ছে আমাদের এই ডিজিটাল ডেটার উপরে। সো এই ডেটাটাকে কিভাবে সিকিউর করা যায়, এটা আমাদের সাইবার সিকিউরিটি একটা মেজর কাজ। দেন আইডেন্টিটি ম্যানেজমেন্ট। আমরা যে কোনো পোর্টালে যখন লগ ইন করি, যে আমরা যেরকম এখন ওস্তাদে লগ ইন করছি, আমরা যদি ফেসবুকে লগ ইন করি, গুগলে লগ ইন করি, সব জায়গায় আমাদের কিন্তু লগ ইনের একটা ডিটেলস থাকে। আমরা একটা ইউজার নেম দিই, একটা পাসওয়ার্ড দিই। অনেক সময় কি করে, ওটিপি জেনারেট হয়, সেই ওটিপিটা আমরা ওখানে প্রোভাইড করি। সো এই জিনিসগুলোকে কিভাবে সিকিউর করা যায়, এই জিনিসগুলোতে আসলে সিকিউরিটি লুপহোলস কি কি আছে, এটা নিয়ে আলোচনা করা হচ্ছে সাইবার সিকিউরিটির বেসিক কাজ। আর লাস্টলি, যদি টপিকটা বুঝতে হয়তো একটু অসুবিধা হতে পারে, বাট স্টিল আমার একটু আইডিয়া দিই। সেটা হলো ইনসিডেন্ট রেসপন্স। তো লেটস সে আমার এই পিসিটাতে কোনোভাবে একটা অ্যাটাক হয়েছে, যেটা আমরা ধরে নিলাম যে কোনো র্যানসমওয়্যার অ্যাটাক হয়েছে। র্যানসমওয়্যার অ্যাটাকটা কি, যে আমার এই পিসিটাতে কেউ একজন সমস্ত কিছু ব্লক করে রেখে আমাকে বলছে যে আপনি আমাকে 1 লাখ টাকা দেন, তাহলে আমি আপনার পিসিটাকে আনলক করে দিই। সো এটা সাম সর্ট অফ র্যানসমওয়্যার অ্যাটাক। এখন এই র্যানসমওয়্যার অ্যাটাকটা কে করছে, কেন করছে, কিভাবে করছে, এই জিনিসগুলো তো আমাকে আইডেন্টিফাই করতে হবে, রাইট? কারণ আমি যদি আইডেন্টিফাই করতে না পারি, পরবর্তীতে আজকে আমি হয়তো এনাকে টাকা দিলাম, কিছুদিন পরে উনি আবার আমাকে র্যানসমওয়্যার অ্যাটাকে করবে এবং আমার থেকে আবার টাকা চাইবে। সো এটা থেকে তো আমাকে প্রোটেকশন নিতে হবে।
সো ইনসিডেন্ট রেসপন্স হচ্ছে এই যে অ্যাটাক গুলো হচ্ছে, এই অ্যাটাক গুলোর উপর বেস করে কি সিনারিওতে হচ্ছে, কিভাবে হচ্ছে, কোন লুফল থেকে ক্রিয়েট করা হচ্ছে, এটাকে আইডেন্টিফাই করা। দেন এর আইডেন্টিফিকেশন করে সে আমাকে তখন সাজেস্ট করে যে না, আমরা এইভাবে জিনিসগুলোকে প্রোটেক্ট করব, বা এই ধরনের ইনসিডেন্ট হয়েছে, এই অ্যাটাকার করছে বা এই ইউজার করছে। সো এই জিনিসগুলো নিয়ে যে স্কিল কাজ করে সেটা হলো ইনসিডেন্ট রেসপন্স। এবং যারা আসলে সাইবার সিকিউরিটি ক্যারিয়ারে ফিল করতে চান, তাদের একটা মেজরিটি ক্যারিয়ার পাতি থাকে হচ্ছে ইনসিডেন্ট রেসপন্স, যেটাকে আমরা বলি হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট। সো অ্যানালিস্টের একটা মেজর কাজ থাকে হচ্ছে এই যে ইনসিডেন্ট গুলো আছে এটাকে অ্যানালাইসিস করা। তো আমরা ইনশাল্লাহ এটা নিয়ে আলোচনা করব। কারো যদি কোনো কোনো পরিমাণে আছে কিনা। ওকে। সো আশা করছি এখন পর্যন্ত কারো কোনো কোয়েরি নাই ডাটাবেস এগুলো অ্যাক্সেস নেওয়ার ব্যাপারে। এইখানে আসলে প্রোটেক্ট করা শেখানো যাবে, আমরা বেসিক আলোচনা করবো, বাট হ্যান্ডস অন যদি বলে হ্যান্ডস অনটা দেখানোর মতো লেন্দি আসলে এই ওয়ার্কশপটা না, যেহেতু এটা একদমই বিগিনার্সদের কথা চিন্তা করে। তো আমরা বেসিক কিছু আইডিয়া দিব যে আসলে কিভাবে করা যাবে না যাবে, দেন অ্যাডভান্স কিছু ক্লাসেস আছে তখন আমরা ওই জিনিসগুলো ওখানে আলোচনা করি। এখানে নর্মালি এটা আলোচনা করি না। আর আমি একটু কাইন্ডলি রিকোয়েস্ট করবো যে অনেকে হয়তো পেন ভুলবশত আঁকাকি করছে, এটা একটু কন্ট্রোল করে রাখেন, হ্যাঁ। যেহেতু অনেকে ক্লাসটা দেখতেছে, কারো অসুবিধা না হয়। ওকে। সো আমরা এমনিতে একটা কমন জেনারেল বেস্ট প্র্যাকটিস বলে দিই যে আমরা যদি আসলে আমাদের ডিজিটাল ফুটপ্রিন্টকে সিকিউর করতে চাই, যে আমরা যেখানে আইডি পাসওয়ার্ড সেভ করতেছি সেটা করতে আমাকে প্রোটেকশন দিবে, কিংবা আমি যেখানে আমার বিভিন্ন ডিটেলস রাখতেছি, এনআইডি, মোবাইল নাম্বার, সেই জায়গাটাকে আমি আসলে কিভাবে সেভ করতে পারি। সো ফার্স্ট কথা হচ্ছে আমরা মোবাইলে তো অবশ্যই অনেক সফটওয়্যার ইউজ করি। ফেসবুকের উদাহরণ আমি কমনলি দিচ্ছি কারণ এখন ফেসবুক বা ইউটিউব সবাই ইউজ করে। বাট এর বাইরে আমরা অনেক গেমের ফাইল রাখি, অনেক ভিডিও এডিটিং ফাইল রাখি, ফটোজের ফাইল রাখি। সো যত রকমের সফটওয়্যার আছে, প্রথম কথা হচ্ছে যে কোনো সফটওয়্যার রেগুলারলি আপডেট করতে হবে। সো রেগুলার আপডেট বলতে আপনারা দেখবেন গুগলের ক্ষেত্রে বা প্লে স্টোরের ক্ষেত্রে বা অ্যাপেলের ক্ষেত্রে একটি সুবিধা কি, তাদের আপডেট কিন্তু যদি ওয়াইফাই কানেক্টেড থাকেন অটোমেটিক হয়ে যায়, বা আপনি ওটাকে সিলেক্ট করে রাখতে পারেন যে আপনি অটোমেটিক চাচ্ছেন কিনা। এতে সুবিধা হয় যে আপনি যে সফটওয়্যার গুলো ইউজ করতেছেন সেখানে কোনো যদি বাগ থাকে, বাগ বলতে যে সেটাতে কোনো রকমের ভালনারেবিলিটিস আছে, কোনো ইস্যুস আছে যেটা ফিক্স করা দরকার, সেটা তারা ফিক্স করে এবং অটোমেটিক্যালি আপনি সেটা আহ, যদি আপডেট করেন আমাদের ওটা মিটিগেট হয়ে যাবে, বা ওইটাকে আমরা ইয়ে করতে পারবো। আচ্ছা, আপনারা অনেকে হ্যান্ডস শেয়ার করতেছেন, আমি ক্লাসটা কমপ্লিট করে দেন চেষ্টা করবো অল্প কিছু কোশ্চেন দেওয়ার। আপাতত আমি একটু কন্টিনিউ করি, আমি ফ্লোটা নষ্ট না করি, যেহেতু সবাই শুনতেছেন, দেন আমি কোশ্চেন কিছুটা আনসার করার ট্রাই করবো। আচ্ছা, হ্যাঁ, কোশ্চেনের আনসারও দিব, একটু ধৈর্য ধরেন, আমরা হয়তো আধা ঘন্টা কিছু ডিটেলস আলোচনা করব। আশা করি কিছুটা আপনারা আনসার পেয়ে যাবেন। তারপরে আমরা ইনশাল্লাহ এক এক করে কোশ্চেন আনসার করবো। সো যেটা বলছিলাম যে সফটওয়্যার আপডেশনটা তাহলে খুবই ইম্পর্টেন্ট, যেরকম আমরা সবাই উইন্ডোজ এর কিন্তু আসলে ক্র্যাক ভার্সন বা ফ্রি ভার্সনটা ইউজ করি, রাইট? সো ক্র্যাক ভার্সন বা ফ্রি ভার্সন গুলোতে কিন্তু আসলে ওই রকম সিকিউরিটি প্রোভাইড করে না, কারণ কোনো আপডেট আসলে আপনি কিন্তু সেটা পাবেন না। সো আমরা নর্মালি চেষ্টা করব যদি ক্র্যাক ভার্সন ইউজ না করে পেইড ভার্সনটা ইউজ করা যায় বেটার, কারণ পেইড ভার্সনের সিকিউরিটি ভালো দেওয়া যায়। বাট আমরা যেহেতু বাংলাদেশে থাকি, সো আমাদের ইকোনমিক্যাল কন্ডিশন হয়তো বা সবসময় পেইড সফটওয়্যার চালানোর মতো হয় না। সো যদি ক্র্যাক সফটওয়্যার ইউজ করে খুবই সাবধানে ইউজ করতে হবে, যাতে এইটা আমার অন্যান্য ডেটা বা আমার পিসিতে বা মোবাইল অন্য যা যা জিনিস আছে এগুলো যাতে কোনো হার্ম করতে না পারে, এটা আমাকে আইডেন্টিফাই করে দিতে হবে। সো ফার্স্ট কথা হচ্ছে আমরা যে সফটওয়্যার গুলো ইউজ করি সেগুলোকে রেগুলার আপডেট করব যখনই নতুন আপডেট আসবে। সেকেন্ড কথা হচ্ছে আমরা যে কোনো জায়গায় যে কোনো প্ল্যাটফর্ম ইউজ করি না কেন, সেটা হতে পারে ইউটিউব, গুগল, যদি এগুলো সব জিমেইলের আন্ডারে ইউজ করা যায়, এর জন্য একটা সুবিধা পাওয়া যায়। ফেসবুক, কিংবা ধরেন যে এমন কোনো প্ল্যাটফর্ম যেখানে আসলে গুগল আপনি ইউজ করতে পারেন, লেটস সে ওস্তাদে যদি আপনি লগ ইন করেন, বা এরকম কোনো ই লার্নিং প্ল্যাটফর্ম যেখানে আপনি গুগল ইউজ করতে পারতেছেন, তো সেগুলো জায়গায় কি করেন, আপনি একটা ইউজার নেম আর পাসওয়ার্ড দেন। সর্বোচ্চ ফোকাস রাখতে হবে এই যে পাসওয়ার্ডটা আপনি ইউজ করতেছেন এটা যাতে ইউনিক হয় এবং ইজিলি গেসেবল না হয়। সো কিভাবে ইউনিক করবেন? তো আমরা যখনই কোথাও পাসওয়ার্ড দিই আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমার পাসওয়ার্ডে যাতে মিনিমাম আপার কেস লেটার বলতে বড় হাতের এবিসিডি যেটা আমরা বলি, লোয়ার কেস লেটার ছোট হাতের এবিসিডি যেটা বলি, নাম্বার, এন্ড কিছু স্পেশাল ক্যারেক্টার যাতে থাকে। স্পেশাল ক্যারেক্টার বলতে @, হ্যাশ,
ডট, ইন্টু সাইন, মাইনাস সাইন, এগুলো যাতে থাকে। সো এটার সুবিধা কি, আপনার পাসওয়ার্ডটা কিন্তু তখন ইজিলি কেউ গেস করতে পারবে না। আর গেস করতে না পারলে আপনার পাসওয়ার্ডটা কম্প্রোমাইজ হওয়ার চান্সেস আর ভেরি লো, রাইট? সো এখন বলতে পারেন যে ভাই এরকম পাসওয়ার্ড তো মনে রাখা কঠিন, রাইট? আমি এরকম অনেক পাসওয়ার্ড দেখছি যে, হ্যাঁ বলছি, আপনি পাসওয়ার্ডটা যেহেতু মনে রাখতে পারেন না, তাহলে আপনি একটা সেন্টেন্স ইউজ করেন। এখন যদি আপনি সেন্টেন্স ইউজ করেন আই লাভ বাংলাদেশ, এটা কিন্তু বড়, কিন্তু এটা কিন্তু খুব একটা স্ট্রং না, ঠিক আছে? সো আপনি এটাকে কি করতে পারেন, যদি এরকমই পাসওয়ার্ড ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনি ওয়ার্ড গুলোকে কিছু টুইক করতে পারেন। লেটস সে বাংলাদেশের এটাকে @, দিলেন, যেটা কমন প্র্যাকটিস, বা ইটাকে 3 দিয়ে রিপ্লেস করলেন, কিছু একটা করলেন যাতে আপনার ওই আই লাভ বাংলাদেশে যদি কেউ গেস করতে পারে যে আপনি এটা পাসওয়ার্ড আকারে ইউজ করতে পারেন, সেও যাতে সেটাকে সহজে ব্রেক করতে না পারে। সো আজকে থেকে ডিজিটালি আমরা যত পাসওয়ার্ড ব্যবহার করি, যত প্ল্যাটফর্মের জন্য, সবগুলোকে আগে স্ট্রং করার ট্রাই করবেন। যাদের স্ট্রং নাই, স্ট্রং আছে কিনা এটা কিভাবে বুঝবেন? অনলাইনে কিছু ফ্রি ওয়েবসাইট আছে যেখানে আপনি আবার পাসওয়ার্ডের স্ট্রেংথটা চেক করতে পারবেন। স্টিল যদি এটাকে করতে না চান, সবচেয়ে কি হয়, যে কোনো জায়গায় যখন আপনি লগ ইন করবেন, আপনাকে কিন্তু একটা টেস্ট দিয়ে দেয় যে আপনার পাসওয়ার্ডটা উইক হয়েছে, স্ট্রং হয়েছে, না মিডিয়াম আছে। এটা কিন্তু একটা চেক তারা নিজেরা করে দেয়। তো আপনি ওই চেকটা খেয়াল করবেন এবং পাসওয়ার্ডটাকে স্ট্রং করবেন। ভালো হয় যদি আপনার পাসওয়ার্ডটা মোটামুটি 12 থেকে 16 ক্যারেক্টার লং হয়, এবং আমরা যে কম্বিনেশনটা বললাম যে আপার কেস আসসালামু লেটার। আলাইকুম। আসসালামু আলাইকুম নাবিদ ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলেন। হ্যাঁ নাবিদ ভাইয়া, ভাইয়া আমি বলছিলাম ওস্তাদ থেকে। জি, জি ভাইয়া, হচ্ছে স্টুডেন্ট কেউ মেবি হচ্ছে যে আঁকাকি করতেছে, আপনি হচ্ছে জাস্ট এরকম করলে জাস্ট রিমুভ করে দেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে। স্ক্রিনে যে আঁকাকি করতেছেন কাইন্ডলি রিকোয়েস্ট করব আমরা যেন আঁকাকি না করি। আর ভাইয়া যদি রিকোয়েস্ট না মানে তাহলে হচ্ছে ভাইয়া সরাসরি ক্লাস থেকে লিভ করে দিবেন। ভাইয়া আপনার কাছে হুম, হোস্ট ঠিক কন্ট্রোল আছে। দেওয়া আছে, সো কেউ ডিস্টার্ব করলে সরাসরি আপনি হচ্ছে ক্লাস থেকে আউট করে দিবেন। ঠিক আছে, ওকে। জি ভাইয়া আচ্ছা, আমি কন্টিনিউ করেন। আবারও, আসসালামু আলাইকুম। হ্যাঁ, জি হ্যাঁ, ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি আবারও পার্সোনালি সবাইকে রিকোয়েস্ট করব যে যেহেতু এখানে অনেক লোকজন আছে, সো আমরা এই ধরনের কর্মকাণ্ড বা অ্যাক্টিভিটিটা একটু না অ্যাভয়েড করার ট্রাই করি। তো আর এখানে মানে এইটা করে আসলে খুব একটা লাভ নেই, যেহেতু আমরা চেষ্টা করছি এখানে কিছু একটা আইডিয়া দেওয়ার। হয়তোবা অনেকেই জানেন, অনেকের জন্য এগুলো নতুন না, বাট কারোর জন্য হয়তো নতুন, সো তাদের লার্নিং এ আসলে যাতে অসুবিধা না হয়, এই চেষ্টাটা আমরা করি। ওকে। নাবিদ ভাইয়া, হ্যাঁ, আপনি হ্যাঁ। কো হোস্ট হিসেবে আমিরুল ভাইয়াকে একটু দিয়ে দেন, তাহলে ব্যাপারটা হবে কি, আমিরুল ভাই এটা না একটু না হ্যান্ডেল করবে। ভাইয়া, হচ্ছে এটা আমি এখন কন্ট্রোল করতে পারবো না। আমি আমার ইয়া থেকে ঢুকতে পারতেছি না, আমি একটু রাস্তায়। আমি বাসায় ও, পৌঁছায় ঢুকতে পারবো আর কি। আমি হচ্ছে এখন আমার জুম থেকে ঢুকছি আর কি। আমি হচ্ছে আমার ওই সিস্টেম থেকে ঢুকি নাই আর কি। জাস্ট আমার কাছে ও, ইনফরমেশন আসছে যে ক্লাসে কেউ একজন ডিস্টার্ব করতেছে, এই জন্য আমি আমার মানে হচ্ছে ফোন থেকে ঢুকছি। আচ্ছা, এর কাছে ওকে, যেহেতু নো ভাইয়া ইস্যুস। হোস্ট কন্ট্রোল আছে, সরাসরি ভাইয়া আপনি হচ্ছে জাস্ট ক্লাস থেকে ওনারা রিমুভ করে দিবেন, আর কোনো কিছু দরকার নাই। মানে আমিরুল ফাইন, ভাই, ঠিক তাহলে আছে। নাবিদ ভাইয়া জি যদি জি। এটা করতে যায় তাহলে নাবিদ ভাইয়ের একটু দেখা যাচ্ছে যে একটু অসুবিধা হয়ে যাবে, ভাই ক্লাস নিতেছে আবার আচ্ছা, এটা আই গেস করবে। আই গেস আসলে কি ইচ্ছে করে করতেছে না, আমি ধরে নিচ্ছি যে আর হবে না। সো যদি না একটা ভাই, দুটো এটা মিস হয় হচ্ছে ওইটা। আসলে, জি নাবিদ ভাই, এটা হচ্ছে আসলে শুধু হুম, হোস্ট যিনি, ওনার অ্যাকাউন্টে হুম, শো করবে যে স্ক্রিনে কে দাগাদাগি করতেছে, ওটা আমার অ্যাকাউন্টে কখনো শো করবে না। সেই জন্য আচ্ছা, আমি নাবিদ ঠিক ভাইয়ের আছে। বলছি যদি এরকম করে। আর আমরা সবার কাছে কাইন্ডলি রিকোয়েস্ট করব ভাইয়া, এই যে আমি রাস্তায়, এই জন্য আমি কথা বলতেও চাচ্ছিলাম না, কারণ হচ্ছে গাড়ি ঘোড়ার শব্দ। আমরা কাইন্ডলি সবার কাছে রিকোয়েস্ট করবো, আমরা সবাই শিখতে আসছি। আর আমি আশা করি এখানে কেউ বাচ্চা পোলাপান না, আমরা আমরা সবাই যথেষ্ট পরিমাণে বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষজন। সো আমরা এই জিনিসটা এটা অ্যাভয়েড করি, কারণ অন্যান্য মানুষজন বিরক্ত ফিল করতেছে এই কারণে। নাবিদ ভাই, আপনি জাস্ট হচ্ছে লিভ করাই দেন, সমস্যা না। আমারে বলছে অফিস থেকে যে আপনার এটা জানাই দিতে, যে জাস্ট আপনি হুম, লিভ দিয়ে দেন, আমাদের কোনো সমস্যা নাই। এখন একজনের জন্য, আচ্ছা। এই যে এখন এখানে আছে প্রায় 266 জন মানুষ আছে, তো বাকিদের হুম, হুম। সবাই তো অসুবিধা হচ্ছে একজনের জন্য। না, রাইট, ঠিক আছে। আশা করি যারা জি আছে ভাই। সবাই সেন্সিবল, বুঝে যাবে, অসুবিধা নেই। ঠিক আছে, হ্যাঁ, আমরা জি চেষ্টা করি একটু ক্লাসের ডেকোরামটা মেনটেন করতে। জি ভাই, সবাই ওকে যেতে। ভাই, আমি হচ্ছে লিভ নিচ্ছি। আমি পরে বাসায় হ্যাঁ, পৌঁছে চেষ্টা করবো জয়েন দেওয়ার আবার ওয়েবসাইট হ্যাঁ, থেকে। শিওর, শিওর, ঠিক আছে। জি ভাই, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, শিওর, আমরা ক্লাস কন্টিনিউ করি। আশা করছি সবাই হেল্পফুল হবেন এই ব্যাপারে। সো ক্র্যাক অ্যাপের কথা বলছিলাম, হয়তো দুই একজনের কনফিউশন হয়েছে। ক্র্যাক অ্যাপ মানে হচ্ছে আমরা যেরকম আমরা যে উইন্ডোজটা ইউজ করি, আমাদের বেশিরভাগেরই কিন্তু উইন্ডোজের লাইসেন্স থাকে না।
আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, আপনারা কিন্তু কেউ লাইসেন্স কি নর্মালি কিনে না। আমি নিজেও যখন ইউজ করতাম প্রথম দিকে আমিও কিনতাম না। আমি চেষ্টা করতাম যে ফ্রি কোনো জিনিস নিয়ে চালাতে। প্রবলেম কি হয়তো, কোন একটা সময় পর উইন্ডোজ হয়তো আমার ব্রোকেন হয়ে যেত, আমাকে আবার নতুন করে উইন্ডোজ দিতে হতো। অথবা দেখা যেত কোনো ফাইল আমার কোনোভাবে অ্যাক্সেস হচ্ছে না, এই প্রবলেম হচ্ছে ওই প্রবলেম হচ্ছে। সো ক্র্যাক বলতে আমরা যেটা বুঝাই যে যেই অ্যাপ্লিকেশনটাতে লাইসেন্স থাকে বা কোনো পেইড মডালিটি থাকে, যেটাকে আপনাকে পে করতে হয়, কিন্তু আপনি কোনো কারণে সেটা বাইপাস করে নিছেন, যে আপনি পে করেন নাই, অথবা লাইসেন্স এমন একটা ইউজ করছে যেটা হয়তো প্রিভিয়াসলি কেউ ইউজ করতো, বা অলরেডি লাইসেন্সটা কোনোভাবে বাইপাস হয়ে গেছে। এরকম একটা প্রোডাক্ট যখন আমরা ইউজ করি সেটাকে আমরা বলি ক্র্যাক সফটওয়্যার। সো ক্র্যাক সফটওয়্যার আসলে প্রবলেমটা কি হয়, যদি একটু আইডিয়া দিই, আমরা সবাই গেমস খেলি প্রচুর। যদি আমি যেহেতু আমরা ধরে নিচ্ছি সিএসসি বেসড স্টুডেন্ট বেশি, বা কম্পিউটারে সবাই কম বেশি গেমস তো খেলি। সো গেমস আমরা কিন্তু সবাই ক্র্যাক গেম ইউজ করি। ক্র্যাক গেম বলতে কি বোঝায়, ওই গেমটাতে হয়তোবা অনেক রিসোর্স আছে যেগুলো আপনাকে পে করতে হয়। লাইক কল অফ ডিউটি অফ পাবজি আমরা যদি এক্সাম্পল আকারে দিই, অনেক স্কিন থাকে, অনেক বন্দুক থাকে, যেগুলো আপনাকে কি করতে হয়, পে করতে হয়। তো আপনি হয়তো কারো কাছ থেকে নিছেন যেখানে আপনাকে আর কখনো পে করতে হবে। প্রবলেম কি, সে হয়তোবা এমন কোন একটা ভাইরাস ফাইল রাখছে। আমরা আপাতত ভাইরাস ওয়ার্ড ইউজ করতেছি, এটা অনেক বড় একটা টার্ম আছে অনেকগুলো, বাট আমরা ওগুলোতে যাবো না, যেহেতু আমাদের টার্গেট আসলে আপনাদেরকে বেসিকটা বুঝানো। সো ধরে নিচ্ছি সে একটা ভাইরাস ওখানে দিয়ে দিছে, এই ভাইরাসটার কাজ হচ্ছে আমার পিসিতে যত পার্সোনাল ডাটা আছে সবগুলোকে সে যাতে আহ, আহ, তার কাছে নিয়ে যেতে পারে। ঠিক আছে, সো আমরা যেটা করব, তারপর মনে হচ্ছে ভাইয়া অনেকে প্রবলেম করতেছে। অনেক প্রবলেম হচ্ছে, এগুলো আসলে বোঝাই যাচ্ছে না, একটু ইজিবিজি হয়ে যাচ্ছে। এই যে হ্যাঁ আমি যিনি করছেন ওনাকে একটু রিমুভ করে দিলে ভালো হয়। হ্যাঁ আমি রিমুভ আসলে করে দিছি। উনি সম্ভবত নতুন মনে হচ্ছে জুমে। হ্যাঁ আমি রিমুভ করে দিছি তাকে। হ্যাঁ, জুমে এভাবে করে কিভাবে? আচ্ছা আমি রিমুভ করে দিছি, অসুবিধা নাই। আশা করতেছি আর এটা হবে না। আপনার নাকি But, এর যে ঝামেলা করতে চাইছে? আচ্ছা থাক, আমরা ক্লাসে ব্যাক করি। সো যেটা বলছিলাম, আমি এটাকে ক্লিয়ার করি। ভাইয়া একসাথে সব ওকে, রিমুভ করে দেওয়া যায় ড্রয়িং থেকে এখন একসাথে আপনি remove- এখন মেবি আর পারবে না কেউ অ্যানোটেট করতে, আমি এটা ব্লক করে দিছি। জি, আর এগুলো আমার একটু আসলে রিমুভ আরো করে দিলে আগে ভালো হয়। ব্লক করা উচিত ছিল, আমি এটা একটু দেখছি তাই। ওকে, সো আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, যে আহ, যদি আসলে আপনি ক্র্যাক সফটওয়্যার ইউজ করেন, বা এই ক্র্যাক সফটওয়্যার গুলোতে কি করা থাকে, এরকম একটা ভাইরাস থাকে যার বেসিক কাজে থাকে যে আপনার যত পার্সোনাল ডিটেলস গুলো আছে সেগুলোকে সে যাতে বের করে নিয়ে যেতে পারে, বা সেগুলোকে সে যাতে কোনোভাবে কম্প্রোমাইজ করতে পারে। এইটাকে ঠেকানোর জন্য আমাদের একটা বেসিক সাজেশন থাকে ক্র্যাক সফটওয়্যার ইউজ না করা। এখন ধরেন আপনারা বলতে পারেন ভাই উইন্ডোজ তো কেনা পসিবল না, কারণ বছরে বছরে হয়তো লাইসেন্সিং এর একটা কস্ট আছে। তো সেক্ষেত্রে কি হয়, উইন্ডোজ এর কিন্তু কিছু স্টুডেন্ট ভার্সন থেকে, কমিউনিটি ভার্সন থেকে সেগুলো আপনারা ইউজ করতে পারেন। আর নট নেসেসারি যে আপনাকে শুধু উইন্ডোজ ইউজ করতে হবে, অপারেটিং সিস্টেম কিন্তু আরো আছে। আমরা উইন্ডোজটা হয়তো ইউজ করি কারণ উইন্ডোজটা আমাদের জন্য হয়তো খুব ইজিলি অ্যাভেলেবল হয়, এই কারণে আমরা উইন্ডোজটা ইউজ করি। বাট আহ আমরা লিনাক্স ইউজ করতে পারি যদি আমরা চাই, আমরা ম্যাকবুকের জন্য ম্যাক ওএস ইউজ করতে পারি, অথবা আমরা চাইলে ইউনিক্স ইউজ করতে পারি। সো দেয়ার আর লট অফ আদার অপশনস যদি আপনারা ইউজ করতে চান। উইন্ডোজটা আমরা কেন করি, কারণ এটা আমাদের জন্য পপুলার, বা ইউজেসটা তুলনামূলক ইজি, যেহেতু একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আছে, খুব ইজিলি ইউজ করা যায়। বাট আমরা চাইলে কিন্তু, যদি চাই, আমরা অন্য সফটওয়্যার, অন্য অপারেটিং সিস্টেম ইউজ করতে পারি। সো এটা গেল আরেকটা সাজেশন। থার্ড একটা সাজেশন হচ্ছে যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা। এটা আগে হয়তো অপশনাল ছিল, এখন এটা ম্যান্ডেটরি হয়ে গেছে। সো দেখবেন আপনারা বিকাশ তো মোটামুটি, বিকাশ বা নগদ সবাই ইউজ করে, দেখবেন যে বিকাশ বা নগদে যখন প্রথমবার লগ ইন করেন বা কোনো একটা ট্রানজেকশন করতে চান, বেশিরভাগ সময় কিন্তু একটা ওটিপি জেনারেট হয়, এবং ওটিপিটা যদি আপনার মোবাইলে না থাকে আপনি কিন্তু পান না। অথবা যদি জিমেইলের কথা বলি বা ফেসবুকের কথা বলি, আপনি যে ডিভাইস থেকে জেনারেলি চালান, এর বাইরে যদি অন্য কোনো ডিভাইস থেকে লগ ইন করতে চান, আপনাকে কিন্তু একটা মানে ইউনিক বা র্যান্ডম নাম্বার জেনারেট করে দেয়, যেটা ইনপুট দিলে দেন আপনি এটাতে অ্যাক্সেস করতে পারবেন। সো এই কন্ট্রোল গুলো কেন না হয়েছে, আমরা যেহেতু আসলে ইউজার বলতে নর্মালি এটা চিন্তা করি না যে আপনি অনেক উচ্চ শিক্ষিত হবেন বা আপনি অনেক ডিজিটাল ব্যাপারে অনেক এডুকেটেড হবেন। সো আমাদের যেটা মাথায় থাকে,
যে ইউজ করুক না কেন, সে যদি নিজে কোনো ভুল করে থাকে, তারপরে যাতে একটা এক্সট্রা লেয়ার অফ প্রোটেকশন থাকে। এই এক্সট্রা লেয়ার অফ প্রোটেকশনের জন্য আমরা দিই হলো 2FA বা মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন। ফলশ্রুতিতে কি হয়, কেউ যদি কোনো কারণে তার পাসওয়ার্ডটা কম্প্রোমাইজ হয়ে যায়, বা আমরা অনেক সময় করি কি, ডায়েরিতে পাসওয়ার্ড লিখে রাখি, কোনো কাগজে পাসওয়ার্ড লিখে রাখি। সো ওখান থেকে যদি কেউ দেখেও ফেলে, যাতে সে পরবর্তীতে এটা দিয়ে আমাকে বাইপাস করতে না পারে। বাইপাস করতে গেলে আমার যে মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন বা 2FA অথেন্টিকেশনের জন্য যে SMS OTPটার ব্যবস্থা আছে, সেটা তাকে বাইপাস করতে হবে। হ্যাঁ, দুটাই কম্প্রোমাইজ হওয়ার চান্সেস থাকে, যে আমার মোবাইল চুরি গেছে, আসলে আমার মোবাইলে আমার পাসওয়ার্ডও সেট করা ছিল, আবার ওটিপিটা আমার মোবাইলে আসবে, সেটা একটা আলাদা কেস, সেটারও এগেনস্টে প্রোটেকশন আছে। আপনি চাইলে সাথে সাথে সিম কোম্পানিকে বলে ব্লক করতে পারবেন। আপনার যেগুলো সেন্সিটিভ ইনফরমেশন হোল্ডার অ্যাপ্লিকেশনস আছে, লাইক গুগল হতে পারে, ফেসবুক হতে পারে, আপনি কিন্তু আপনার পিসি থেকে চাইলে সাথে সাথে রিকোয়েস্ট করে ওইখান থেকে লগ আউট করে দিতে পারবেন। সো দেয়ার আর মাল্টিপল ওয়েজ আপনি এটা কন্ট্রোল করতে পারবেন। বাট কারো যদি এখনো কোনো অ্যাপ্লিকেশনে 2FA এনাবল করা না থাকে, এবং ডেফিনেটলি সেটা গুগল, ফেসবুক বা এরকম সোশ্যাল মিডিয়ার জন্য খুবই ইম্পর্টেন্ট, আপনারা এটা এনাবল করে ফেলবেন। তাহলে সাইবার সিকিউরিটি অ্যাটাকের একটা পোর্শন থেকে আপনি অনেকটা সেফ থাকবেন। এরপরের টপিকসটা হচ্ছে ইউজারদেরকে আসলে এডুকেট করা, যেটা হয়তোবা আমরা এখন কিছুটা করছি। আপনারা হয়তো বেস্ট প্র্যাকটিস গুলো জানেন, স্টিল আমরা চাচ্ছি সবাই যাতে এটা ফলো করে। সো এই ধরনের এডুকেশন গুলোকে কন্টিনিউ রাখা। কেমনে করবেন আপনি অ্যাজ ইউজার হিসেবে? সো আপনার নিজের আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, ছোট ভাই বোন আছে, আপনি তাদেরকে জিনিসটার ইম্প্যাক্ট বুঝান। অনেক সময় বুঝতে চাবে না, অনেকেই বুঝবে না। সো আপনাকে জিনিসটাকে ওইভাবে বুঝাইতে হবে যাতে তারা এই জিনিসটার ইম্প্যাক্টটা বোঝে, যে তার এটা হারাই গেলে কি হবে, বা তার এখানে 2FA না থাকলে কি হবে, বা সে ক্র্যাক সফটওয়্যার ইউজ করলে কি ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে। সো এই জিনিসগুলোকে তাদেরকে বুঝাইতে হবে। বুঝাইলে তারা যেটা করতে পারে, এটার এগেইনস্টে তারা যদি প্রোটেকশন নেয়, আমরা কিন্তু আমাদের ডেটার একটা বেসিক প্রোটেকশন এখান থেকে প্রোভাইড করতে পারবো। ওকে। সো অনেক বলতেছি যে আসলে আমার পাসওয়ার্ড ব্রেক করা বা আমাকে কোনোভাবে হ্যাকের শিকার করা, হ্যাক বলতেছি বিকজ হ্যাক ওয়ার্ডটা আমরা নর্মালি ইউজ করি, বাট এটা একটা জেনেরিক টার্ম। হ্যাকের কিন্তু ভালো দিকও আছে, খারাপ দিকও আছে, রাইট? সো ভালো দিক যদি বলি, যে আপনি চাচ্ছেন আপনার একটা অ্যাপ্লিকেশন বানাইছেন বা আপনার একটা ওয়েবসাইট আছে, এটাতে যদি কোনো হ্যাকার অ্যাটাক করতে চায়, কি কি করতে পারে এটা আইডেন্টিফাই করতে। সো সেটা কিন্তু আপনি আসলে ভালোর জন্য হ্যাকিং করতেছেন। আর আপনি যদি কারো ক্ষতি করতে চান, সেটা আসলে খারাপের জন্য হ্যাক। আমরা সাইবার সিকিউরিটিতে এটাকে দুটো ভাগে ভাগ করি, অ্যাকচুয়ালি তিনটা, বাট 3 নাম্বারটা আজকে না বলি। একটা হলো ব্ল্যাক হ্যাট হ্যাকার, আর একটা হলো হোয়াইট হ্যাট হ্যাকার। সো আপনি যদি ভালো কাজের জন্য, যে আপনার কি কি উইকনেস আছে এটা বের করার জন্য করেন, তাহলে আপনি একজন হোয়াইট হ্যাট হ্যাকার। আর আপনি যদি কারো ক্ষতি করার জন্য করেন, তাহলে আপনি হলো ব্ল্যাক হ্যাট হ্যাকার। সো হ্যাকিংটা বা হ্যাকারটা আসলে কারা, এটা যে যদি একটু আইডিয়া দিই, নর্মালি কি হয়, বাইরের দেশে বড় বড় লোকজন থাকে যাদের বেসিক টার্গেট থাকে 2-3টা। একদম পিওর টার্গেট থাকে যে আমি ইকোনমিক্যালি কোনোভাবে মানুষের ক্ষতি সম্মুখীন করবো, যে আমি তার ব্যাংক অ্যাকাউন্ট বা তার পার্সোনাল ডিটেলস নিয়ে তার যত জায়গায় যত টাকা পয়সা আছে সেগুলো আমি নিব। এখন যেরকম বাইরের দেশে চলতেছে যে বিটকয়েন নিব, সো বিটকয়েনটা আমরা যাচ্ছি না। সো আমি ধরে হচ্ছি তার টাকা পয়সা নেব। আরেকটা রিজন থাকতে পারে পলিটিক্যাল, যে যেরকম চায়না আর আমেরিকার মধ্যে আমরা মাঝে মধ্যে শুনি সাইবার ওয়ার হচ্ছে। মাঝে কিছু সময়ের জন্য বাংলাদেশ আর পাকিস্তান বা বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে ছোটখাটো আমরা কিছু ইভেন্ট শুনছি, যে হ্যাঁ, অমুক সাইট ডাউন হয়েছে বা বাংলাদেশের এই সাইট ডাউন হয়েছে। এগুলো কিন্তু হ্যাকিং অ্যাক্টিভিটির ভিতরে পড়ে, এবং এগুলো কিন্তু খারাপ দিক। মানে নর্মালি আমরা অ্যাজ এন এথিক্যাল পার্সন হিসেবে আমরা কিন্তু এই ব্ল্যাক হ্যাটটা সবসময় অ্যাভয়েড করার ট্রাই করি। তো আমরা যদি কমন কিছু থ্রেড নিয়ে আলোচনা করি, একটা থ্রেড যেটা আপনারা কন্টিনিউসলি শিকার হন, সেটা হলো ফিশিং। রেকর্ডিং থাকবে, আমরা এটা নিয়ে আলোচনা করব। আমাকে একটু টাইম দেন, আপাতত কোশ্চেন গুলো আপনারা লিখে রাখেন, আমি একবারে অ্যাটেন্ড করবো। বেশিক্ষণ নিব না, আর হয়তো বা 15-20 মিনিট আমি আলোচনা করবো, দেন আপনাদের কোশ্চেন গুলো আনসার দিই। যার যা কোশ্চেন আছে, আমি আসলে মাইক অন করে দিলে একটা বিশৃঙ্খলা তৈরি হতে পারে। সো আপনারা কোশ্চেন গুলো দিতে থাকেন চ্যাটে, আমি একটা একটা করে আনসার করে ট্রাই করবো। বাট মাথায় রাখেন যে আসলে আজকের যেহেতু টপিকসটা বেসিক, সো কোশ্চেন গুলো বেসিক রিলেটেড থাকলে সবার জন্য যাতে উপকার হয়। Okay. সো ফিশিং অ্যাটাকটা নিয়ে যেটা বলছিলাম, সো আমি একটা কমন এক্সাম্পল দিই। আজকাল দেখবেন ফেসবুকে বা ইউটিউবে বলেন বা যে কোনো জায়গায় কমেন্টে অনেক লিঙ্ক দেওয়া থাকে। লিঙ্ক গুলোর কিন্তু আসলে ভ্যালিডিটি কি, এটা চেক কিন্তু আমরা সবসময় করি না। আমরা কি করি, হয়তো বলছে যে বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিঙ্কে, আমরা কিন্তু ডিরেক্টলি ক্লিক করে দিই। এখন দেখা যাচ্ছে ক্লিক করার পরে আমাকে বলতেছে যে এই অ্যাপ্লিকেশনটা নামান, কিংবা এখানে আপনি আবার লগ ইন করুন ফেসবুক দিয়ে, তাহলে আপনি এত টাকা জিতবেন, কিংবা এরকম জাস্ট এগুলো এগুলো কি হয়, এগুলো হচ্ছে আমরা বলি বেইটিং।
বেটিং বলতে কি, ইউজারকে প্রভোগ করা, ইউজারকে উৎসাহিত করা যে আপনি এই জায়গাটা আসেন, এই জায়গাটাতে আপনার কিছু লাভ আছে। ফলাফল কি হবে? আপনি ধরেন ওখানে যদি লগ ইন করতে চান, যে ফেসবুক দিয়ে লগ ইন করতে হবে, তার মানে কি আপনি ফেসবুকের পাসওয়ার্ডের ইউজার নেম দিয়ে লগ ইন করবেন, আমি কিন্তু আপনার পাসওয়ার্ডের ইউজার নেমটা পেয়ে যাচ্ছি। আপনাকে যদি আমি বলি যে এই অ্যাপ্লিকেশনটা নামান, নামালে আপনার পিসিতে যদি চলে আপনি এত টাকা পাবেন, আপনি ওটা নামাইছেন, ওটা দেখা যাবে একটা ভাইরাস সফটওয়্যার। সো আপনি ওটা নামাইছেন, চালাইছেন, আপনার পিসিতে যত ডিটেলস আছে সেগুলো কালেক্ট করা তার কাছে, সে কিন্তু সেগুলোকে কালেক্ট করবে। এগুলোকে আমরা নর্মালি ম্যালওয়্যার বা স্পাইওয়্যার বলি, আমরা কঠিন টার্মিনোলজি গুলো আপাতত অ্যাভয়েড করি। সো এটা একটা। আবার অনেক সময় কি হয়, আমরা কিন্তু মেইলে কন্টিনিউয়াসলি মেইল পাই, রাইট, অ্যাডভার্টাইজ আকারে বা বিভিন্ন আকারে, যে ওয়ান টাইম অফার, বা আপনি কোনো ভালো প্রোডাক্ট কিনতে চান কিনা, দারাজে যদি কোনো প্রোডাক্ট কিনতে চান 50% ছাড়ে, তাহলে আমাদের এই চ্যানেল, এরকম অনেক অ্যাডভার্টাইজ আছে। এগুলো সব কিন্তু ফিশিং। সো দেখা যাবে ওই লিঙ্ক গুলোতে ক্লিক করলে আপনাকে কোন একটা সাইটে নিয়ে যাবে যেখানে আপনার পার্সোনাল ডিটেলস যাবে। দেন আপনি যদি ওখানে দেন তাহলে কি হবে, আপনার পার্সোনাল ডিটেলস গুলো তার কাছে চলে যাবে এবং সে চেষ্টা করবে এটা ইউজ করে আপনার যত রকমের ক্ষতি করা পসিবল, ইকোনমিক্যালি হতে পারে, রেপুটেশনাল ওয়াইজ হতে পারে, সেটা করার ট্রাই করবে। রিসেন্ট টাইমের একটা এক্সাম্পল দিতে পারি, যে আহ, এরকম একটা অ্যাপ্লিকেশন চলতেছে যেখানে বাংলাদেশ ব্যাংকের নাম দিয়ে লোন প্রোভাইড করে তারা। সো লোকজন কি করতেছে, যেহেতু বাংলাদেশ ব্যাংকের নাম দেখছে, সো তারা কি করতেছে, বা ওখানে তাদের পার্সোনাল ডিটেলস, এনআইডি নাম্বার, ছবি, সব কিন্তু তারা শেয়ার করতেছে। কিন্তু এটাতে আসলে তারা কিন্তু লোন পাচ্ছে না। তাদেরকে লোন দেওয়ার জন্য আবার বলতেছে যে না, আপনি যদি লোন চান, বা আপনার লোন অ্যাপ্রুভ করছে বাংলাদেশ ব্যাংক হয়তো 2 লাখ টাকা বা 5 লাখ টাকা, এটা নিতে গেলে আপনাকে 10,000 টাকা দিতে হবে, 50,000 টাকা দিতে হবে। এমন কিন্তু খুবই লেস। তো আপনি তাকে বিশ্বাস করে দিচ্ছেন, দেন আপনার সাথে সেই সমস্ত কমিউনিকেশন বন্ধ করে রাখতেছে। তো এটা কিন্তু সাম সর্ট অফ ফিশিং অ্যাটাক। ঠিক আছে, এটাকে আমরা স্ক্যাম বলি আমাদের জেনেরিক ভাষায়, বাট এটা কিন্তু সাম সর্ট অফ ফিশিং অ্যাটাক। কারণ আপনাকে একটা লিঙ্ক প্রোভাইড করতেছে, আপনি ওখানে ঢুকে আপনার ডিটেলস গুলো দিচ্ছেন, তো সাম সর্ট অফ ফিশিং অ্যাটাক। এই জিনিসগুলো থেকে আমাদেরকে নিজেদেরকে প্রোটেক্ট করতে হবে। তো এখন বলতে পারেন যে ভাই আমি কিভাবে রিয়েল লাইফে বুঝবো যে আমি আসলে ফিশিং অ্যাটাকের শিকার হচ্ছি কিনা, বা আমি এটা যে একটা ফিশিং অ্যাটাক, এটা আমি আইডেন্টিফাই করবো কিভাবে? সো এটা একটা ভ্যালিড কোশ্চেন। আপনাকে যেটা করতে হবে, আপনি তো নিশ্চয়ই আর প্রত্যেকটা ওয়েবসাইটের ডিটেলস এখনো চেক করার মতো হয়তোবা সবার ক্যাপাবিলিটি নেই। সো আপনাকে যেটা করতে হবে, আপনি যখন কোনো ট্রাস্টেড সোর্স না, আপনি জানেন যে এখান থেকে আমরা তো কিছু জানি না, কিছু করি না, সেই লিঙ্কটাকে পুরোপুরি অ্যাভয়েড করা। একটা জিনিস মাথায় রাখতে হবে, ডিটেলস বলেন বা যে কোনো কিছু বলেন, যে কোনো পার্সোনাল ডিটেলস কখনোই কোনো অথরাইজড কোনো অর্গানাইজেশন চাবে না। ব্যাংকের ক্ষেত্রে যদি বলি, এডুকেশনের ক্ষেত্রে বলি, কেউ কিন্তু আপনাকে ফোন দিয়ে বলবে না আপনার পিন দেন, পাসওয়ার্ড দেন আর ক্রেডিট কার্ড নাম্বার দেন। এটা কিন্তু কখনোই না, কারণ তাদের কাছে ডিটেলস গুলো অলরেডি থাকে। সে আপনাকে অ্যাডিশনাল যদি কোনো হেল্প লাগে সেটা প্রোভাইড করবে, বা সে আপনাকে ক্রস চেক করতে পারে যে আপনার বাবার নাম এটা, মার নাম এটা কিন্তু, কিন্তু সে কখনো আপনার অন্যান্য ডিটেলস গুলো চাইবে না। প্লাস আপনি যখন, আমরা অনলাইনে প্রোডাক্ট কেনার সময় কি করি, বিকাশ দিয়ে পেমেন্ট করি, অথবা কারো যদি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড থাকে, এগুলো আমরা অ্যাড করে পেমেন্ট করি। এগুলো খুব সাবধানে পেমেন্ট করতে হবে, যে আপনি যেখানে অ্যাড করতেছেন সেই সাইটটা কতটুকু ট্রাস্টেড, ওখানে অ্যাড করলে আপনার ডেটাগুলো যে সেভ থাকবে বা আপনার ডেটাগুলো অন্য জায়গায় যাবে না, এটা কি আপনি কোনোভাবে বুঝতে পারতেছেন কিনা, যে বা এটা প্রোটেকশন দেওয়ার মতো তার ক্যাপাবিলিটি আছে কিনা। সো আপনাকে যেটা করতে হবে, খুবই সাবধান থাকতে হবে, যে কোনো লিঙ্ক দেখলে আপনি ক্লিক করবেন না। যদি আপনার পরিচিত কেউ পাঠায় বা পরিচিত ছদ্মবেশে কেউ পাঠায়, আপনাকে ভেরিফাই করেন। যদি কোনো ওয়েবসাইটের ছদ্মবেশে পাঠায় যে দারাজ থেকে এই অফারটা দেওয়া হচ্ছে, আপনি ক্লিক করছেন কজ আপনি দেখছেন দারাজ নাম, কিন্তু ওই নামের মধ্যেও কিন্তু অনেক সময় চেঞ্জ করা যায়। তো আপনি যেটা করতে পারেন কি, যেহেতু দারাজের অফার, তার মানে দারাজ ডেফিনেটলি তার সাইটে এটা রাখবে। কিংবা ধরেন ওস্তাদের অফার, সো ওস্তাদ ডেফিনেটলি তার সাইটে এটা রাখবে। So আপনি ওস্তাদের সাইটে যান, দারাজের সাইটে যান, সাইটে যে চেক করেন যে এটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে কি করে না। যদি না করে, দেন ডেফিনেটলি আপনাকে কেউ দেয় না। মানে আমরা হয়তো অনেকে আহ লাক বলে একটা জিনিস বলে, যে আমি লটারি জিতছি এত টাকা, বাট ডিজিটাল ওয়ার্ল্ডের লটারি এভাবে কেউ জেতে না। ডিজিটাল ওয়ার্ল্ডের লটারি মানে আপনি একটা স্ক্যামের শিকার হতে যাচ্ছে, বা আপনাকে একটা ফিশিং অ্যাটাক করা হচ্ছে। সো এই জিনিসগুলো মাথায় রেখে আমরা পরবর্তী স্টেপ গুলোকে প্রসেস করতে পারবো। নেক্সট যদি আমরা একটা বলি, ম্যালওয়্যার আর র্যানসমওয়্যার, যদি আমি বলছিলাম এটা নিয়ে আলোচনা ওইভাবে করবো না, বাট একটু হিন্টস দিই ম্যালওয়্যার আর র্যানসমওয়্যার কি। র্যানসমওয়্যার হচ্ছে এই যে যেটা বললাম, যে আপনার পিসিতে সে পুরো কন্ট্রোল নেবে, কন্ট্রোল নিয়ে আপনার থেকে একটা র্যানসম দাবি করবে, একটা ক্ষতিপূরণ, বা একটা ওই যে আমরা যেটাকে বলি কি, কিডন্যাপ করার পরে কি করে, আপনি বলে যে এত টাকা দিলাম ছেড়ে দিল। সো এই ধরনের একটা কর্মকাণ্ড করে, এটাকে আমরা বলছি হচ্ছে র্যানসম। আর ম্যালওয়্যারটা কি, ম্যালওয়্যারটা হচ্ছে একটা সফটওয়্যার যেটা দেখে মনে হবে যে হ্যাঁ ঠিক আছে, এটা আমি ইউজ করতে পারি, কিন্তু সে ব্যাক এন্ডে এমন অনেক প্রসেস চালায় যেগুলো আপনার ক্ষতি করতে পারবে, যেগুলো আপনার পার্সোনাল ডিটেলস কালেক্ট করে নিয়ে অন্য কোনো কারোর সাথে শেয়ার করতে পারবে। সো এই ধরনের সফটওয়্যার বা এই ধরনের টুলস গুলো ব্যবহার করা থেকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। কিভাবে বুঝবেন?
আপনি যখন মোবাইলের জন্য কোনো অ্যাপ্লিকেশন নামাবেন তখন অথরাইজ যে স্টোর আছে, যেরকম গুগলের জন্য গুগল, সরি অ্যান্ড্রয়েডের জন্য গুগল প্লে স্টোর, অ্যাপের জন্য অ্যাপ স্টোর, আইওএস এর জন্য অ্যাপ স্টোর, কিংবা ধরেন যে মাইক্রোসফটের যদি কোনো প্রোডাক্ট নামাতে চান মাইক্রোসফট স্টোর। সো এরকম যে অথরাইজ জায়গাগুলো আছে সেখান থেকে প্রোডাক্ট গুলোকে নামাই ইউজ করা। যেটা হয় অনেক সময় যে আমরা পেইড টুল পাই না, যেটার প্রাইস অনেক বেশি, আমরা ক্র্যাক ইউজ করতেছি। তো এখন আমি ক্র্যাক ইউজ করতে মানা করাটা হয়তো বা ডিফিকাল্ট, কারণ হচ্ছে আপনারা অনেক কাজে আমাদের আসলে ক্র্যাক ইউজ করতে হয়। বাট ক্র্যাক টুলটা যখন ইনস্টল করবেন, এমন কোথাও ইনস্টল করেন যেখানে আপনার পার্সোনাল ডিটেলস থাকে না। সো কোনো কারণে যদি ক্র্যাক টুলস আপনার ক্ষতিও করতে চায়, আপনার যাতে কোনো ক্ষতি করতে না পারে। ওকে। আরেকটা বেসিক অ্যাটাক, সেটা হলো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাক, যেটা ফিশিং অ্যাটাকের সাথে কম বেশি রিলেটেড। কিভাবে? সো ধরেন আমি ইউটিউবে প্রচুর ব্রাউজিং করি, এবার আমি কি টাইপের ভিডিও দেখি? আমি ধরেন ক্রিকেট খেলার ভিডিও দেখি, ফুটবল খেলার ভিডিও দেখি, কিছু কার্টুন দেখি। এবার আমি এবার কি করছি, এগুলো নিয়ে আমি আমার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি, ফেসবুকে বলেন, ইনস্টাতে বলেন। আমি পোস্ট করি যে আজকে আমি অমুক জায়গায় খেলা দেখতে গেছি, বা আজকে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার খেলা আছে, আমি চাই বাংলাদেশ জিতুক, এই ধরনের অনেক কমেন্ট করতেছি, right? এগুলো কিন্তু আমরা হর হামেশা করি, এবং আমরা এগুলো নিয়ে এত চিন্তা করি না। যে অ্যাটাকার, যে আপনার ক্ষতি করতে চায়, সে কি করবে, এগুলোতে কন্টিনিউসলি মনিটর করবে। এবার সে বুঝতে পারছে যে আপনি ক্রিকেট খেলা পছন্দ করেন, আপনি ফুটবল খেলা পছন্দ করেন, এবং আপনি এগুলো দেখতে যান। সো তার মানে আপনি ডেফিনেটলি টিকিট কাটেন। সো আমি চেষ্টা করবো অ্যাজ এন অ্যাটাকার, যেহেতু আমি আপনার ক্ষতি করতে চাই, আমি আপনাকে টিকিটের লোভ দিব, আমি আপনাকে একটা ফিশিং অ্যাটাক দিব টিকিট দিয়ে, যে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার টিকিট আমি আপনাকে 90% সেলে বিক্রি করবো। আপনি এই জায়গায় ক্লিক করেন, আপনার বিকাশ নাম্বার দেন, এটা দেন, ওটা দেন, আপনি দিবেন, কারণ আপনি যেহেতু ক্রিকেট প্রেমী বা ফুটবল প্রেমী। সো সেক্ষেত্রে কি হচ্ছে, আপনি কিন্তু একটা অ্যাটাকের শিকার হচ্ছে। এই অ্যাটাক গুলোকে যেভাবে জেনারেট করা হয়, সেই প্রসেসটাকে আমরা বলি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। সো সে কি করে অ্যাকচুয়ালি আপনার যত সোশ্যাল মিডিয়া সাইট আছে, যত প্রফেশনাল সাইট আছে, সেগুলোকে সে কন্টিনিউসলি ব্রাউজ করে এবং সে কয়েকটা টার্ম আইডেন্টিফাই করে যে আপনার জন্য কোনগুলো অ্যাপ্লিকেবল হতে পারে, কোনগুলো আপনি আহ মানে ফাঁদে পা দিতে পারে, সেই টার্ম গুলোকে সে আইডেন্টিফাই করে এবং এগুলো আপনার উপর ইউজ করার ট্রাই করে। সো এটা হলো মানুষ ছাড়া সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর আরেকটা কমন এক্সাম্পল দিই, পাসওয়ার্ড গেস করা। তো ধরেন আমি আপনার পাসওয়ার্ড গেস করতে চাচ্ছি। এখন আমি তো ডেফিনেটলি একটা আকাশ থেকে পাবো না যে আপনার পাসওয়ার্ড এটা হতে পারে, রাইট? তো আমাকে গেস করতে হবে। গেস করতে কি হবে, আমি এখন একটার পর একটা করবো না, আমি তখন গেস করবো আপনি কি পাসওয়ার্ড ইউজ করতে পারেন। তো আমি আপনার সোশ্যাল মিডিয়া দেখছি, এটা দেখছি, ওটা দেখছি, দেখছি যে না, আপনি হচ্ছে খুবই শান্ত একজন লোক, খুবই ভোলা ভালা লোক। তো আপনি ডেফিনেটলি 1 2 3 4 5 পাসওয়ার্ড ইউজ করতে পারেন। আমি দিছি, দেখে গেছে যে হ্যাঁ কোনোভাবে কাজ করে গেছে। সো আপনি কিন্তু তখন আপনার পাসওয়ার্ডটা কম্প্রোমাইজ করে ফেলেছে। সো এই জিনিসগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে কি শেয়ার করতেছি, সেটার ইম্প্যাক্ট কতটুকু। বা এখন আমি তো ডেফিনেটলি বলবো না সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন না, করেন আপনারা, ডেফিনেটলি করবেন না কেন, এটা তো এই কারণে ইউজ করা হয়, রাইট? বাট এটা যাতে আপনার কোনো ডিজিটাল জার্নিতে ইম্প্যাক্ট করতে না পারে, এটাকে মাথায় রাখবেন। তার মানে আপনি যদি পাসওয়ার্ড সেট করতে চান, সেটাকে খুব স্ট্রং সেট করতে হবে, যাতে ইজিলি গেস করা না যায়। এন্ড দেন আপনি যদি এই জিনিসগুলো শেয়ার করতেছেন, তো আপনার অ্যাটাক গুলো এই রিলেটেড হবে। তো আপনাকে খুব কেয়ারফুলি ট্রাস্ট করে ক্লিক করতে হবে। আর যেহেতু আপনি ক্রিকেট পছন্দ করেন, ফুটবল পছন্দ করেন, তো আপনার এই রিলেভেন্ট আইডিয়া থাকবেই যে কোথায় ক্রিকেটের টিকিট পাওয়া যায়, কোথায় ফুটবলের টিকিট পাওয়া যায়। তো আপনাকে তখন ওই জিনিসগুলো খুব কেয়ারফুলি ক্লিক করতে হবে বা ওখানে ডিটেলস গুলো শেয়ার করতে হবে। ওকে। সো আমরা মোটামুটি ডেইলি অ্যাটাকস যেগুলো বললাম, এগুলো মোরলেস ডেইলি অ্যাটাকস। এর বাইরে আরো কিছু অ্যাটাক থাকে, যেরকম যে আমাদেরকে অনেক সময় মেইলে কোনো পিডিএফ ফাইল পাঠায়, অথবা কোনো ডকুমেন্ট ফাইল পাঠায় এবং বলে এই ফাইলটা নামান, এটা ফিল আপ করে আমাকে পাঠান। এই ফাইলগুলোতেও কিন্তু অনেক সময় ভাইরাস অ্যাটাচ করে দেওয়া যায়। কিভাবে দেওয়া যায় ওটা আমরা হয়তো এই কোর্সে আলোচনা করবো না, বাট এগুলোতেও দেওয়া যায়। সো আমাদেরকে এগুলো নিয়েও কিন্তু কনসার্ন থাকতে হবে, যে আমি আসলে কি যে ফাইলটা নামাচ্ছি সেটা কতটা অথেন্টিক। কিংবা ধরেন আর একটা কমন এক্সাম্পল দিই, উইন্ডোজ ডিফেন্ডার কিন্তু অনেক সময় ফাইলগুলোকে ব্লক করে দেয় বা কোয়ারেন্টাইন করে দেয়। আমরা কি করি, মনে করে যে দূর ভাইরাস, এটা কেন আটকেছে, এটা তোমার দরকার, আমরা কিন্তু সেটাকে মানে কোয়ারেন্টাইন থেকে সরাই ফেলি বা ব্লকটাকে আনব্লক করে দিই। এটা কিন্তু আমরা আমাদের ওন রিস্কে করতেছি, আপনি কিন্তু জানেন না যে ওটা আসলে কেন কোয়ারেন্টাইন হচ্ছে। সো যদি পসিবল হয়, যদি আপনার গুগল সার্চিং এর ক্যাপাবিলিটি থাকে, আপনি অ্যাটলিস্ট একটা সার্চ করে দেখতে পারেন যে ফাইলটা আসলে ম্যালিশিয়াস কিনা। জাস্ট ফাইলের নাম লিখে সার্চ করবেন ম্যালিশিয়াস কিনা। সো ডেফিনেটলি কোনো না কোনো ব্লগ পোস্ট পাবেন কিংবা অফিসিয়াল সাইট পাবেন, যেটা আপনাকে হেল্প করবে যে এটা ব্যাপারে আইডেন্টিফাই করতে বা এটার ব্যাপারে ডিসিশন নিতে। এটা হয়তো সবসময় পসিবল না, বাট এটা ওয়ান অফ দ্য ওয়ে যে আপনাকে আসলে কমপ্লেক্স কিছু না জানলেও চলবে এটা বের করার জন্য। কারণ আমরা গুগল সার্চ নর্মালি করি কোথাও যাইতে গেলে বা কিছু করতে গেলে, সো এটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে। রিয়েল লাইফ এক্সাম্পল একটা আমরা দিলাম। একটা এক্সাম্পল হয়তো বা এখানে যারা আছেন অলমোস্ট সবাই জানেন, বাংলাদেশ ব্যাংকের একটা ইনসিডেন্ট ছিল, যেটা আপনারা হয়তো অনেকেই জানেন।
আর বাইরের দেশে কন্টিনিউয়াসলি এরকম ইনসিডেন্ট আছে যে হয়তো বা পুরো ডাটা স্টোল হয়েছে। এরকম আছে গেমিং সাইট, যারা গেমের ডাটা হারভেস্ট করে, তাদের দেখা যাচ্ছে পুরো সার্ভার ক্লোজ হয়ে সমস্ত ডিটেলস চলে গেছে, যতজন ইউজার আছে তাদের ডিটেলস, তাদের ক্রেডিট কার্ডের ডিটেলস। সো দিস কাইন্ড অফ ইভেন্টস আর কন্টিনিউয়াসলি হ্যাপেনিং। সো আমাদের এই জিনিসগুলো থেকে অলওয়েজ প্রোটেক্টেড থাকার চেষ্টা করতে হবে। আর এই প্রত্যেকটা জিনিসের যতগুলো আমরা আলোচনা করতেছি, প্রত্যেকটার ইম্প্যাক্ট একটাই, আপনার যত পার্সোনাল ডাটা আছে সেটাকে কোনোভাবে লস করা, অথবা আপনাকে ফাইন্যান্সিয়ালি কোনোভাবে হুমকির মুখে না ফেলানো। সো আমাদেরকে জিনিসগুলো এগেনস্ট এমনভাবে প্রোটেকশন নিতে হবে যাতে আমি এই ধরনের ইভেন্ট থেকে বা ইনসিডেন্ট থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি। পাসওয়ার্ড সিকিউরিটিটা নিয়ে আমরা একটু আলোচনা করছি, আরেকবার একটু রিক্যাপ দিই যে আমরা পাসওয়ার্ডটা চেষ্টা করব বড় রাখার, যেটাকে ইজিলি গেস করা না যায় না। এবং র্যান্ডম রাখতে পারলে খুবই ভালো, বাট হয়তো বা র্যান্ডম রাখা সবসময় পসিবল হয় না। কারণ আমরা হয়তো দেখা যায় যে 100টা প্ল্যাটফর্ম ইউজ করি। সো 100টা প্ল্যাটফর্মে আসলে র্যান্ডম পাসওয়ার্ড প্রত্যেকটাতে আলাদা আলাদা মনে রাখা কষ্টকর। বাট যে জিনিসটা ফলো করব, 100টা প্ল্যাটফর্ম হলে 100টা না হলেও অ্যাটলিস্ট যাতে ইউনিক কিছু কুয়েরি বা কিউ থাকে বা ইউনিক কোনো পোর্শন থাকে আমার পাসওয়ার্ডে, যেটাতে আমি প্রত্যেকটা পাসওয়ার্ডকে আলাদা করতে পারি। তাতে কি হবে, ধরেন আপনার কোনো কারণে ফেসবুকের পাসওয়ার্ডটা কম্প্রোমাইজ হয়ে গেছে, হতেই পারে, বাট আপনার অন্যান্য প্ল্যাটফর্মে সেম পাসওয়ার্ড ইউজ করছেন, তাহলে কি হবে, ফেসবুকের পাসওয়ার্ড মানে আপনার যত প্ল্যাটফর্ম আছে সবগুলোতে সে অ্যাক্সেস পেয়ে যাচ্ছে। এইটাকে ব্লক করতে হবে। ব্লক করার একটা ওয়ে হচ্ছে সব জায়গায় একই পাসওয়ার্ড ইউজ না করা। সো আপনি পাসওয়ার্ড গুলোকে এমন ভাবে ইউজ করেন যাতে এক একটা প্ল্যাটফর্মের মনে এক একটা হয়। প্লাস আপনার যদি মনে রাখারও একটা ব্যাপার আছে, মনে রাখার জন্য আপনি কোন একটা কম্বিনেশন ইউজ করতে পারেন। অথবা বেস্ট আর একটা সলিউশন যেটা এখন অনেকে ইউজ করে সেটা হলো পাসওয়ার্ড ভল্ট বা পাসওয়ার্ড ম্যানেজার। সো আপনি একটা পাসওয়ার্ড ভল্ট ইউজ করতে পারেন, যদিও এটা পেইড, খুব একটা ফ্রি ভার্সন মেবি না, ফ্রি ভার্সন পাসওয়ার্ড ভল্ট আকারে ইউজ করাটা ঠিকও না। সো আপনি পাসওয়ার্ড ভল্ট ইউজ করতে পারেন, যার কাজ কি হবে, আপনার পাসওয়ার্ড গুলোকে স্টোর করে রাখবে। সো আপনি যদি 100টা জায়গায় 100 রকমের পাসওয়ার্ড র্যান্ডম ইউজ করেন, আপনাকে মনে রাখার কোনো ঝামেলা থাকবে না। কথা হচ্ছে যে ভাই আমি তো মনে রাখতে পারি না, আমার তো আসলে 10টা পাসওয়ার্ড দিয়ে আমি 100টা প্ল্যাটফর্ম চালাতে চাই। তাহলে যেটা করে, মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশনটাকে ডেফিনেটলি অন করে রাখবে, যাতে প্রত্যেকবার লগ ইন করতে গেলে আপনার কাছে একটা ওটিপি আসে, এসএমএস এ কিছু একটা আসে, বা কোনো র্যান্ডম নাম্বার জেনারেটর হয়। আমরা যেরকম গুগল অথেন্টিকেটর অ্যাপ বা মাইক্রোসফট অথেন্টিকেটর অ্যাপ ইউজ করতে পারি, অথেন্টিকেটর অ্যাপ থেকে কি করে একটা র্যান্ডম কোয়েরি দেয় বা একটা র্যান্ডম নাম্বার দেয়, যেটা আপনি বসালে আপনি ওই প্ল্যাটফর্মে অ্যাক্সেস করতে পারবেন। আর যেটা বললাম, পাসওয়ার্ডের 4টা কম্বিনেশন থাকাটা খুবই ভালো এবং ম্যান্ডেটরি একরকম বলা যায়। স্মল লেটার, ক্যাপিটাল লেটার, নাম্বার এন্ড কোনো এই ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টার যেটা আমরা বলি, এটা থাকাটা খুবই ম্যান্ডেটরি। এবং লেন্থ যদি বলি যে কত লেন্থ, মানে চেষ্টা করেন অ্যাটলিস্ট যাতে 10-এর উপরে হয়, 12, 14, 16 হলে বেটার হয়। সো তাহলে মানে আপনার পাসওয়ার্ডটাকে ইজিলি গেস করাটা কষ্টকর হয়। টু ফ্যাক্টর নিয়ে আমরা বললাম যে টু ফ্যাক্টরটা রাখাটা উচিত, এবং যারা যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম ইউজ করেন চেষ্টা করেন আজকে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটাকে সব জায়গায় এনাবল করে দিতে। কিভাবে এনাবল করবো, যেহেতু আপনারা ইউটিউব অনেকে ঘাটাঘাটি করেন বা গুগল সার্চ করতেই পারবেন, আপনারা একটু সার্চ করলে দেখতে পাবেন ওখানে 2FA এনাবল করার অবস্থা আছে। বা যে কোনো অ্যাপ্লিকেশনে যান, দেখবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে কোনো না কোনো অপশন থাকে। সো সিকিউরিটি হোক, প্রাইভেসি হোক, বা সেফটি হোক, ডাটা সেফটি হোক, এরকম আমার জন্য কোনো ট্যাব থাকে, ওখানে যদি ঘাটাঘাটি করেন দেখবেন ওখানেও কোনো না কোনো 2FA বা মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন এনাবলের অপশন থাকে। পাসওয়ার্ড ম্যানেজমেন্ট টুল যেটা আমরা বললাম যে আমরা চাইলে পাসওয়ার্ড ম্যানেজমেন্ট টুল ইউজ করতে পারি, বাট ডেফিনেটলি এটা পেইড হওয়াটা উচিত, কারণ এটাও যদি আপনারা ফ্রি ভার্সন ইউজ করেন তাহলে কিন্তু কোনো গ্যারান্টি নেই যে আসলে এটা কতদিন আপনাকে ভালোভাবে সার্ভিস প্রোভাইড করতে পারবে। ওকে। আর একটা জিনিস আমরা বলছিলাম যে গুগল সিকিউরিটি চেকআপের কথা, যেটা আহ, আপনারা চাইলে আপনাদের ডিভাইস করতে পারেন। দেখবেন গুগলে যখন প্রথমবার লগ ইন করেন একটা অপশন আছে, চেক সিকিউরিটি। সো সিকিউরিটি, সরি, সিকিউরিটি চেকআপ। সো আপনারা চাইলে সিকিউরিটি চেকআপটাও করতে পারেন, যে আপনার আসলে কি কি এনাবল করা নাই, কি কি এনাবল করতে হবে, কোন জায়গাটা মিসিং আছে, এই জিনিসগুলো কিন্তু সে প্রোভাইড করে ফেলে। ওকে। পাসওয়ার্ড স্ট্রেস টেস্টিং এর জন্য বলছি, অনেকগুলো সাইট থাকে। প্লাস আপনি এখন যে কোনো প্ল্যাটফর্মে লগ ইন করেন না কেন, সে কিন্তু আপনাকে গাইড করে যে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হয়েছে, কতটুকু স্ট্রং হয়েছে। তো সে কিন্তু আপনাকে গাইড করে। সো মোটামুটি আমাদের আজকের আলোচনা এইটুকুই। আমি